Hello dear student, how are you? This is Sonia Akhtar, lecturer, Department of English, Milestone College. We are passing through a crucial moment. You all know for COVID-19, be safe from everything. Okay, student, আমি এখানে এই অবস্থাতেও তোমাদের কি করতে হবে? পড়াশোনা চালিয়ে যেতে হবে। সামনে তোমাদের পরীক্ষা, এভাবে করেই আমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, যেহেতু আমরা তোমাদেরকে সেই সাহায্যটা করছি, তোমরা সেভাবেই করে নাও। আজকে আমি তোমাদের এখানে ফার্স্ট পেপারের একটা টপিক নিয়ে আলোচনা করতে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ইনফরমেশন ট্রান্সফার। তোমরা জানো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এই কারণে you will get 5 marks easily. You need not memorize anything. তোমার কোনো কিছু মুখস্থ করতে হবে না। তুমি কোনো কিছু মুখস্থ না করে, মনে না রেখে, তোমার প্রশ্ন দেয়া থাকবে তোমার প্রশ্নপত্রে এবং উত্তরও দেয়া থাকবে তোমার প্রশ্নপত্রে। কিরকম? You will get a passage. It will given in your question paper. এটা দেয়া থাকবে তোমার কোয়েশ্চেন পেপারে এবং সেখান থেকে তোমাকে কি করতে হবে? উত্তর খুঁজে বের করতে হবে। কোনো কিছু মনে রাখার দরকার নেই। প্যারাগ্রাফ তোমাদেরকে মুখস্থ করতে হয়, মনে রাখতে হয়, যে কোনো রাইটিং পার্ট তোমাকে মুখস্থ করতে হয়, মনে রাখতে হয়, কিন্তু এখানে তুমি ইজিলি 5 মার্কস পাবে। কিন্তু এটা তোমার পুরোপুরি সিন প্যাসেজ হবে না, আনসিন প্যাসেজ হবে। কখনো কখনো সিন প্যাসেজ দেয়, তবে আনসিন প্যাসেজই তোমাকে মূলত দিয়ে থাকে। এখন চলো আমরা দেখি ইনফরমেশন ট্রান্সফারটা মূলত কি। সবার আগে তোমাকে যেটা জানতে হবে, ইনফরমেশন ট্রান্সফারটা কি। ইনফরমেশন ট্রান্সফার, দেখো আমি যদি এখানে একটা সিম্পল ডেফিনেশন বা তোমাকে যদি হোয়াট ইজ ইনফরমেশন ট্রান্সফার বুঝাতে যাই, তাহলে আমি যেটা লিখবো, দেখো, an information transfer activity involves students to put written text into another form like chart, picture, gaps, table or diagram or vice versa. ইনফরমেশন ট্রান্সফারটা হচ্ছে এইরকম একটা অ্যাক্টিভিটি, এইরকম একটা কার্যক্রম যেখানে একটা স্টুডেন্টকে ইনভলভ করে দেয়, জড়িয়ে দেয়, যেখানে তোমাকে একটা গিভেন টেক্সটকে, রিটেন টেক্সটকে তোমার অন্য একটা রূপে শিফট করতে হবে। হতে পারে সেটা একটা চার্ট, হতে পারে তোমাকে তৈরি করতে হবে একটা পিকচার গ্যাপস, হতে পারে এরকম তৈরি করতে হবে একটা টেবিল অথবা ডায়াগ্রাম, অথবা ভাইস ভার্সা, এর বিপরীতও হতে পারে। এটা অনেকটা গ্যাপ ফিলিং এর মতো, এবং গ্যাপ ফিলিং এর আনসারগুলো তোমরা যেভাবে দিয়ে থাকো ঠিক সেইভাবেই করেই তোমাকে এটার আনসারটা দিতে হবে। মূলত ইনফরমেশন ট্রান্সফার জানার জন্য তোমাকে, যখন তুমি একটা প্যাসেজ পাবে তোমার কোয়েশ্চেন নাম্বারে, কোয়েশ্চেন পেপারে যে একটা প্যাসেজ দেয়া আছে কোয়েশ্চেন নাম্বার 4, এটাকে তোমার লিখতে হবে, আইডেন্টিফাই করতে হবে, তাহলে প্যাসেজটা তোমার পড়তে হবে। সেখানে যে জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট, যেখানে আমরা বেশি হাইলাইট করে থাকি, যে পয়েন্টগুলোকে আমরা বেশি হাইলাইট করে থাকি, সেটা হচ্ছে these are called important points for information transfer. You all should know these informations. When you will read any passage, যখন একটা প্যাসেজ পড়বে, you have to identify these. ওকে, এগুলোকে তোমার কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে, চিহ্নিত করতে হবে, যে এগুলোর মধ্যে থেকে তুমি এগুলো কি করতে চাও? আনসার করতে চাও। এখন দেখো এখানে কি আছে, ইম্পর্টেন্ট পয়েন্টস। এট ফার্স্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই লাইফ স্প্যান। লাইফ স্প্যান মানে কি? জীবন সীমা। যদি কোনো ব্যক্তির ব্যাপারে তোমার প্যাসেজটা থাকে, তাহলে তার লাইফ স্প্যান মানে হচ্ছে জীবন পরিসর কতটুকু, তার জন্মসাল, মৃত্যুসাল, এই দুইটা হচ্ছে তার কি লাইফ স্প্যান, যে পয়েন্টটা আমরা সাধারণত তোমাদেরকে বলে থাকি। দেন হু, হোম, হুজ, দ্যাট মিনস যদি এরকম কোনো কোয়েশ্চেন তোমাদের এরকম কোনো পয়েন্ট থাকে, তাহলে দেখতে হবে যে ব্যক্তিটা কে। হু, হোম অ্যান্ড হুজ, ইট রিপ্রেজেন্টস দ্য পার্সন। এটা কি করে? ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে, যে আসলে কোন ব্যক্তিকে নিয়ে লেখা। যদি এরকম কোনো পয়েন্ট তুমি পাও, তখন তোমাকে কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে যে ব্যক্তিটা অ্যাকচুয়ালি কে। তারপরে আছে হোয়াট। হোয়াট অর্থ তুমি খুব ভালো করেই জানো, তোমরা সবাই জানো হোয়াট অর্থ কি। এখানে তোমাকে একটা কি করতে হবে? অবশ্যই রিজন দিতে হবে, কোন একটা কারণ আইডেন্টিফাই করতে হবে, আসলে এটা কি, বিষয়টা কি, বিষয়টাকে তোমার জানতে হবে।
তখন সাধারণত হোয়াট এর ব্যবহারটা সাধারণত আমরা করে থাকি। যদি তোমরা পয়েন্টে পেয়ে যাও যে এখানে হোয়াট মানে এই বিষয়টা অ্যাকচুয়ালি কি, তখন তোমাকে সেটার উপরে হাইলাইট করতে হবে। ওয়্যার সাধারণত ডিমান্ড করে যে এটার প্লেসটা কি, কোন একটা প্লেস। মূলত ওয়্যার ডিমান্ড করে হচ্ছে আমাদের কাছে প্লেস, কোন জায়গা, কোন একটা স্থান, এটাকে ডিমান্ড করে হচ্ছে ওয়্যার দ্বারা। কখনো কখনো ওয়েন অথবা ওয়াইল মানে হচ্ছে কোন একটা নির্দিষ্ট সময়, হ্যাঁ, কখন এটা হয়েছে বা কোন সময়টাতে হয়েছে, এগুলো যখন তোমার ডিমান্ড করবে তখন সাধারণত ওয়েন অথবা ওয়াইল শব্দগুলো ব্যবহৃত হয়ে থাকে। তারপরে যদি আমরা দেখি ইভেন্টস এন্ড অ্যাক্টিভিটিস, আসলে বিষয়টা কি, অ্যাক্টিভিটিসটা কি, এখানে কার্যক্রমটা কি, এই জিনিসগুলো তুমি যখন প্যাসেজটা পড়বে তখন আইডেন্টিফাই করার চেষ্টা করবে। কখনো কখনো কোয়েশ্চেন তোমার কাছে এই জিনিসগুলো ডিমান্ড করবে, ইভেন্টস অর অ্যাক্টিভিটিস। ক্লিয়ার? দেন রেজাল্ট অর ইফেক্টস। রেজাল্ট অর ইফেক্ট, কখনো কখনো তোমার কোয়েশ্চেনের ডিমান্ড এরকমও থাকতে পারে যে একটা প্রবলেম দেয়া থাকবে, সেটার আসলে রেজাল্টটা কি বা প্রবলেমের ফলে এটার যে ইফেক্টটা কি, তখন সেগুলোকে তোমার কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এগুলোকে আমরা সাধারণত কিওয়ার্ডস বলে থাকতে পারি, কারণ এগুলো হচ্ছে তোমার মেইন পয়েন্টস এর মধ্যে পড়ে, যেগুলোর উপর হাইলাইট করে তোমার পুরো প্যাসেজটা দাঁড়ানো এবং যেগুলোর উপর হাইলাইট করে তোমার পুরো কোয়েশ্চেনটা তৈরি করা। বুঝতে পেরেছো সবাই? এরপরে যেটা আছে কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন মানে আমরা সাধারণত জানি যে অবদান। কন্ট্রিবিউশন মানে অবদান, যে যদি কোনো ব্যক্তির ব্যাপারে দেয়া থাকে তাহলে হতে পারে যে এটার অবদানটা কি, যদি কোনো একটা বিষয় হয়ে থাকে তাহলে এটার অবদানটা কি, এটার ইফেক্টটা কি, এরকম হতে পারে। সাধারণত কন্ট্রিবিউশনটা অবদান হিসেবেই ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তারপরে যেটা আছে অ্যাচিভমেন্ট, যে আসলে এটার অর্জনটা কি। অ্যাচিভমেন্ট অর্থটা কি, অর্জন। সবাই যদি পারো সাথে এটা একটু লিখে নেবে যাতে তোমাদের একটু সুবিধা হয়। এই শব্দের অর্থগুলো তোমরা সবাই জানো, তারপরেও আমি এখানে একটু তোমাদেরকে বাংলা যে অর্থগুলো আছে সেগুলো বলে দিচ্ছি, এই কারণে যে ইট উইল হেল্প ইউ টু আনসার দিস কোয়েশ্চেন। অ্যাচিভমেন্ট এন্ড দেন ক্যারেক্টারিস্টিক। হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যারেক্টারিস্টিক? ক্যারেক্টারিস্টিক মিনস বৈশিষ্ট্য, যেটা চারিত্রিক বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য, মানে যদি কোনো প্রবলেম এখানে দেয়া থাকে বা কোনো একটা বিষয়ের যে ফিচার, মেইন যে পয়েন্টস তোমার কাছে যদি জানতে চায় তাহলে সেটা হয়ে যাবে কি তোমার ক্যারেক্টারিস্টিক। এই বৈশিষ্ট্যগুলো যখন তুমি পাবে, যখন ক্যারেক্টারিস্টিক তোমার কাছে ডিমান্ড করবে কোয়েশ্চেন, তখন তুমি কি করবে, এটার যেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সেগুলোকে তোমার কি করতে হবে, আনসার করতে হবে। আর হাউ টু সলভ, প্রথমত কিভাবে তুমি এই প্রবলেমগুলোকে সলভ করতে পারো সেটাও তোমাকে জানতে হবে। রিড দ্য প্যাসেজ, প্রথমত প্যাসেজটা কেয়ারফুলি তোমাকে পড়তে হবে। Read that passage 2 times or 3 times because you will get an unseen passage in your first paper exam and you will have to answer here 15 probably, because here in question number 4 you will get information transfer, that means 5 marks here, and you also have to answer from this passage 5 marks summary. Okay, so this passage is very important. Read that passage clearly or carefully. Okay, and when you read, যখন তুমি এটা পড়বে তখন আরো একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ওই প্যাসেজ থেকে চেষ্টা করবে এই পয়েন্টগুলো হাইলাইট করতে, যে এখানে কি কি দেয়া আছে। যদি পয়েন্টগুলো হাইলাইট করতে পারো তাহলে তোমার একটা সুবিধা হবে, সেটা হচ্ছে তুমি যখন আনসারগুলো করবে সেগুলো তোমাকে অনেক অনেক হেল্প করবে। and then write answer only, শুধুমাত্র আনসারটা লিখতে হবে। আবার বলছি তোমাদেরকে, only write the answer and you should avoid unnecessary writings. শুধুমাত্র আনসারটা করবে এবং অপ্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলোকে তোমার অ্যাভয়েড করতে হবে। ওকে, একদমই অ্যাভয়েড করবে, অপ্রয়োজনীয় কোনো কথা লিখবে না। যদি তোমার কোয়েশ্চেনের ডিমান্ড সাবজেক্ট না থাকে তুমি সাবজেক্ট ইউজ করবে না, যদি সাবজেক্ট থাকে অনলি সাবজেক্ট ইউজ করবে। কোনো আননেসেসারি বিষয় ডিমান্ড লেখার কোনো প্রয়োজনই নেই। and then identify main points, এবং যখনই প্যাসেজটা পড়বে তখনই চেষ্টা করবে যে মেইন পয়েন্টস যেগুলো আছে সেগুলো ওই প্যাসেজ থেকে পড়ার সময় আইডেন্টিফাই করো। এটা তোমার সুবিধা হবে কি, তুমি পুরো প্যাসেজ থেকে ইনফরমেশন ট্রান্সফার যেমন আনসার করতে পারবে, 5 নাম্বার পাবে,
ঠিক তেমনি ইট উইল হেল্প ইউ টু আনসার সামারি অলসো। যখন এই প্যাসেজটা থেকে তোমাকে সামারি আনসার করতে হবে তখন এই মেইন পয়েন্টস গুলো তোমাকে কি করবে, অনেক হেল্প করবে, যাতে তুমি সামারিটাও আনসার করতে পারো। বুঝতে পেরেছো? তাহলে এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই তো গেল আমাদের ইনফরমেশন ট্রান্সফার আসলে মেইন পয়েন্টস গুলো কি বা কিভাবে সলভ করতে হয়। এবার আমি একটা বোর্ড কোয়েশ্চেন দিয়েছি 2017 এর, এটা একটু দেখো। এই বোর্ড কোয়েশ্চেনে এখানে পুরো বোর্ড কোয়েশ্চেনটাই আমি তুলেছি যাতে 4 নম্বর তোমরা আনসার করতে পারো। এই বোর্ড কোয়েশ্চেনের মধ্যে যেভাবে তোমার বোর্ডে আসবে বা যেভাবে তুমি কোয়েশ্চেনে পাবে সেটার একটা স্যাম্পল কোয়েশ্চেন আমি এখানে দিয়েছি। তোমরা চেষ্টা করো এখান থেকে সলভ করার জন্য। আমি যেটা বলেছি, যখন প্রশ্ন পাবে আমি বলেছি পুরো প্যাসেজটা দেয়া থাকবে, এবং আমি প্রথমেই যেটা তোমাদেরকে বললাম যে এই 4 নম্বরে তুমি 5টা মার্ক পাবে। দেখো কয়টা গ্যাপ দেওয়া থাকবে, একটা প্যাসেজ দেয়া থাকবে, এটা হচ্ছে প্রশ্নের ধরন। প্যাসেজ দেওয়ার পরে তোমাকে 4 নম্বরে একটা টেবিলের মতো থাকবে, সেটাকে তোমার ফুলফিল করতে হবে। অনলি গ্যাপস, তোমার এই টেবিলটা তোলার কোনো দরকার নাই। তুমি এখানে শুধু আনসার গুলো 1 2 3 4 5 সিরিয়ালি উপর থেকে নিচে এইভাবে করে আনসার গুলো করে যাবে। এখন দেখো, এটা হচ্ছে তোমার স্যাম্পল কোয়েশ্চেন, যেভাবে তোমার ইনফরমেশন ট্রান্সফার আসবে। এখন ইনফরমেশন ট্রান্সফার যদি আমাদের এভাবে এসেও থাকে, তাহলে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, প্রথমত আমি বলেছিলাম হাউ টু সলভ। যখনই প্রশ্ন পাবে তখনই তোমাকে কি করতে হবে, প্যাসেজটাকে পড়তে হবে। তুমি প্যাসেজটা পড়ো, অ্যাকর্ডিংলি আমি যেভাবে বলেছি সেভাবে পড়ো, পড়ে দেখো তুমি আনসার করতে পারো কিনা। প্রথমত তুমি পড়ো, দেখো যখনই প্রশ্নপত্র পাবে তখন প্রথমেই তুমি পড়বে। প্রথমে কি আছে দেখো, জীবনানন্দ দাশ। এখানে দেখো একজন ব্যক্তি হাইলাইট করা হয়েছে, তার মানে এটা পড়েই তুমি বুঝতে পারছো যে পুরো প্যাসেজটা হয়তো বা ওনার উপরেই লেখা। ক্লিয়ার? তাহলে এটা আমি কি আইডেন্টিফাই করলাম, হু, হোম অথবা হোজ, দ্যাট মিন্স পার্সন। আমি কিন্তু পার্সন আইডেন্টিফাই করে ফেললাম। ওকে, এটা যদি আমার প্রশ্নের ডিমান্ড হয় ভালো, না হলেও সমস্যা নাই। আমি কি করেছি, এটা আইডেন্টিফাই করেছি, এটা আমার কাজ করেছি আমি এটা। তারপরে দেখো, জীবনানন্দ দাশ was born in a small town of Borishal. Time, place, very important. When and where. Okay, time and place, very important point of information transfer. I have written here where, that means place. We also can write here place. Okay, তাহলে এখানে বলা হচ্ছে যে টাইম। দেখো এখানে কি আছে, বরিশাল। কোথায় জন্মগ্রহণ করেছেন? সে একটা স্মল টাউনে। কোথায়? বরিশালে জন্মগ্রহণ করেছে। তাহলে বরিশালটা তুমি এখানে আইডেন্টিফাই করলে। আমার কাজ হচ্ছে আইডেন্টিফাই করা, আমি আইডেন্টিফাই করলাম। in 1899, দেখো আমি যদি বলি লাইফ স্প্যান, তাহলে কিন্তু লাইফ স্প্যানের মধ্যে আমার এটা আসে, কারণ লাইফ স্প্যান তোমার কাছে যখন ডিমান্ড করবে তখন ওনার যে জন্মসাল সেখান থেকে ওনার যে মৃত্যুসাল দুটাই তোমার কাছে আসবে। তাহলে এখানে দেখো কি আছে, জীবনানন্দ দাশ was born in a small town of Borishal in 1899। তাহলে এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে, ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে 1899। তারপরে দেখো, he took his master's degree। মাস্টার্স ডিগ্রি সে নিয়েছে কখন? দেখো সে কি নিয়েছে, এটা তার অ্যাক্টিভিটি। দেখো সে কি করেছে, মাস্টার্স ডিগ্রি। এখন যদি তোমাকে টেকনিক্যালি কোয়েশ্চেন করা হয় এমএ ডিগ্রি, তাহলে তুমি কি লিখবা, মানে মাস্টার্স ডিগ্রি সে কখন নিয়েছে। তাহলে দেখো এখানে টেকনিকের কিছু বিষয় আছে, কিছু কিছু কোয়েশ্চেন তোমাকে একটু টেকনিক্যালি করবে, তোমাকে সেভাবেই আনসারটা করতে হবে। দেখো মাস্টার্স ডিগ্রি ইন ইংলিশ, কোন সাবজেক্টের উপরে? এটা ওয়ান কাইন্ড অফ অ্যাক্টিভিটিস। তাহলে এটা কি হলো, ইংলিশের উপরে করেছেন at the age of 22। Here is another important point, age of 22। You will be asked on in which year he will get master's degree। সে মাস্টার্স ডিগ্রি পেয়েছে কোন ইয়ারে? দেখো এখানে কিন্তু জাস্ট 22 বছর বয়সে সে এটা করেছেন, কিন্তু এক্স্যাক্টলি লেখা নেই যে তার ওই মাস্টার্স ডিগ্রি নিয়েছে তখন তার সালটা কত ছিল। সালটা কি এখানে আছে? নেই কিন্তু। তাহলে তোমাকে কি করতে হবে, সালটাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে সালটাকে তোমাকে আইডেন্টিফাই কিভাবে করতে হবে? এই যে তার জন্মসাল আছে, জন্মসালের সাথে 22 যোগ করে দাও, তাহলে তুমি এখানে কি করতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে ইয়ার কত।
তারপরে দেখো দ্য নেক্সট ইয়ার, পরবর্তী বছরে, ইয়ারটা কত এটা কিন্তু বলে নাই, যে এখানে কত কত বছর বয়স এসে করেছে সেটা কিন্তু বলা হয় নাই, কিন্তু এখানে বলা হয়েছে কি দ্য নেক্সট ইয়ার, সে পরবর্তী ইয়ারে কি করেছিল। তার মানে 22 বছর বয়সের পরে, মানে এটা হচ্ছে 23 বছর, এখান থেকে 22 বছর যত হয় তার পরের বছর she started his teaching, দেখো তার অ্যাক্টিভিটিসটা কি ছিল, টিচিং ক্যারিয়ার, তার অ্যাক্টিভিটিসটা ছিল হচ্ছে টিচিং ক্যারিয়ার অ্যাজ আ লেকচারার। তার আরেকটা অ্যাক্টিভিটিস এর মধ্যে কি আসতেছে, কি হিসেবে সে যোগ হয়েছিল, তার টিচিং ক্যারিয়ারটা শুরু করেছিল সেটা হচ্ছে লেকচারার পদে। ইন ইংলিশ অ্যাট ক্যালকাটা সিটি কলেজ, দেখো এখানে কি আছে, ক্যালকাটা সিটি কলেজ থেকে সে কি করেছিল, কলেজে সে লেকচারার পদে জয়েন করেছিল, এটা তার প্রথম ক্যারিয়ার। তারপরে যদি আমি বলি হি লস্ট দ্য জব ইন 1928, সে তার সেই জবটা আবার কি করেছিল, লস্ট করেছিল, হারিয়ে ফেলেছিল in 1928 অন দ্য চার্জ অফ পাবলিশিং আ পোয়েম। এখানে দেখো একটা ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস, এগুলো তোমাকে হাইলাইট করতে হবে যখন তুমি প্যাসেজটা পড়বে। তুমি এখনো জানো না প্রশ্নে কি এসেছে, তোমার জানার দরকারও নেই, তুমি আগে প্যাসেজটা পড়ো। তাহলে এখানে কি আছে, কিসের জন্য করেছিল, দ্য চার্জ অফ পাবলিশিং আ পোয়েম, একটা পোয়েম সে পাবলিশ করেছিল, সেই পোয়েমের জন্য তাকে কি করা হয়েছিল, সেই কলেজ থেকে বিতাড়িত করা হয়েছিল। তারপরে কি আছে, লেটার, পরবর্তীতে হি জয়েন্ড দ্য রামজশ কলেজ, এরপরে সে কোথায় জয়েন করেছে, এখানে স্পষ্ট লেখা আছে হি জয়েন্ড রামজশ কলেজ দিল্লি ইন 1929। এরপরে আবার 1929 এ সে কি করেছে, দিল্লিতে জয়েন করেছে, রামজশ কলেজে জয়েন করেছে, বাট রিটার্ন টু হিজ মাদারল্যান্ড নেক্সট ইয়ার। কিন্তু এই 1929 এর পরে সে কি করেছে, নেক্সট ইয়ারে তার মাদারল্যান্ডে ফিরে এসেছে, তার মানে 1930 তে ফিরে এসেছে। He got appointed in BM কলেজ বরিশাল, তারপরে সে বরিশালে জয়েন করে BM কলেজে in 1935 সে নতুন করে আবার BM কলেজে জয়েন করে তার মাদারল্যান্ডে এসে। In 1947 when India was divided he left Bangladesh for India, সে কোথায় চলে যায়, বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চলে যায়। This is also an important point of this passage. And you have to highlight this. In 1951 he joined the Kharagpur College, তারপরে আবার সে কি করে, ইন্ডিয়ায় যাওয়ার পরে সে 1951 এ খড়গপুর কলেজে জয়েন করে। He got Robindra Award in 1953, this is another important point। 1953 তে কি হয়েছে, সে রবীন্দ্র অ্যাওয়ার্ড পেয়েছে। এটা কিসের মধ্যে থাকে, তার অ্যাচিভমেন্টের মধ্যে থাকে, বোঝার চেষ্টা করো, তার অ্যাচিভমেন্টের মধ্যে থাকে। হি ডাইড অন অক্টোবর 22, 1954। তাহলে কি তুমি লাইফ স্প্যান আইডেন্টিফাই করতে পেরেছো, যদি তোমার প্রশ্নের ডিমান্ড থাকে। এখন এখান থেকে তোমার কাজ হচ্ছে প্রশ্নের ডিমান্ড অনুযায়ী তোমাকে প্রশ্নের আনসার গুলো দিতে হবে। অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড অফ দিস কোয়েশ্চেন ইউ হ্যাভ টু আনসার this and you have to identify the answer from this passage. Clear? Okay, first of all you have to take the answer from here. At first you have to read this question, complete the table below with information from the passage. Who and what, I have written this point, who and what, then activities, then place, that means where, then when or time or while, these points are here. So first of all here is given Jivanananda Das, activities is given here, born dash in 1899, place, the question, the demand of the question is place, so which place, try to give the answer. Okay dear student, this is Borishal, so you have to write Borishal in this table. No, you have to write the answer like this, answer to the question noun 4, then you should write it like this. Borishal, okay, like this, serially, one after another. Then second question, the demand of second question, he dash MA, he person is given here, activities is also given here, MA, but here MA is not mentioned.
But I have told you that here is written master's degree. আমি বলেছি তোমাদেরকে মাস্টার্স ডিগ্রি কি হয়, সংক্ষিপ্ত ফর্মটা কি হয়, MA. And English, here is given the place, that means activity is also English. In here time is missing, so what time? Age of 22. Here it is mentioned in year. Time, you cannot use the age 22, you have to count it. তোমাকে এটা যোগ করতে হবে, 1899 এর সাথে 22 বছর যোগ করো, কত হয়? 1921. So you should write the answer in 1921. Clear? Then third question, career. Here what is given? Career. And then activities you have to identify. Then read out the full passage, full lines. তোমাকে সম্পূর্ণ লাইনটা পড়তে হবে, না হলে তুমি কোশ্চেনের ডিমান্ড কি সেটা বুঝতে পারবে না। এখানে দেখো কি আছে, ক্যারিয়ার শুরু করেছিল কি হিসেবে, তোমাকে এই আনসার খুঁজে বের করতে হবে। তার প্রথম ক্যারিয়ারটা শুরু করেছিল কি হিসেবে, একদম সরাসরি দেওয়া আছে, দেখো ক্যারিয়ার কি, ক্যারিয়ার টিচিং ক্যারিয়ার। কি ক্যারিয়ার দেওয়া আছে? টিচিং ক্যারিয়ার। তাহলে এখানে কি হবে? টিচিং। টিচিং ক্যারিয়ার। and then ক্যালকাটা সিটি কলেজ ড্যাশ টাইম, টাইমটা দেয়া নাই, টাইমটা কি হবে? ক্যালকাটা সিটি কলেজ কখন করেছিল? দ্য নেক্সট ইয়ার। তাহলে কত হবে? ইয়ার ইজ নট মেনশন হিয়ার, বাট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই। তাহলে এটা কি হবে বলো? নেক্সট ইয়ার, 22 বছরের পরে। তাহলে এটা কি হবে? 1922। in 1922। Then another question, জীবনানন্দ মাইগ্রেশন, মাইগ্রেশনটা হয়েছিল কিনা, দেশ ত্যাগ করেছিল কিনা, এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরকে কি বলা হয়? মাইগ্রেশন। তাহলে তার স্থানান্তরটা হয়েছিল কিনা দেখো, when India was divided, যখন ইন্ডিয়া ডিভাইডেড হয়েছিল তখন সে কি করেছিল? he left বাংলাদেশ for ইন্ডিয়া, ইন্ডিয়ার জন্য লেফট করেছিল, মানে কি মাইগ্রেশন হয়েছিল তার। তাহলে এটা কি হবে? মাইগ্রেশন। প্লেসটা কি ছিল? in 1947। তাহলে সব পেয়েছি, শুধু এখানে ইন্ডিয়া মিসিং। হোয়াট শুড বি দ্য আনসার? ইন্ডিয়া। ইজ ইট ক্লিয়ার? So, dear students, this is the information transfer you have to answer. এটাই হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, যেভাবে আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম সেভাবে করে তোমরা যদি প্রশ্নপত্র থেকে এটাকে সলভ করো তাহলে আমি আশা করি 5 মার্ক তোমাদের কোনোভাবেই মিস হবে না। এটা খুবই সহজ একটা টপিক, শুধু কষ্ট করে তোমাকে প্যাসেজটা পড়তে হবে, কিচ্ছু মেমোরাইজ করার দরকার নেই, শুধু তোমাকে প্যাসেজটা পড়তে হবে। এবং আমি আশা করি আজকে আমি যেভাবে তোমাদেরকে এটা